আসসালামু আলাইকুম। মীর তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দাম্মাম, জেদ্দা, মদিনা, রিয়াদ, শারজাহ, আবুধাবি সহ যেসব যাত্রীগণ ওই পথে যাবেন তাদেরকে এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ না করে এয়ারপোর্টে যেতে নিষেধ করেছে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এবং বাংলাদেশ বিমান। শনিবার গণমাধ্যমে পাঠানো সতর্কবার্তা এবং করণীয় বিষয়ে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ফ্লাইট বাতিল বা বিলম্ব সংক্রান্ত তথ্য SMS, ইমেইল ও টেলিফোনের মাধ্যমে যাত্রীদের জানাতে হবে। যাত্রীদের প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য এয়ারলাইন্সের স্টাফদের বিমানবন্দরে রাখা। পুনর্নির্ধারিত ফ্লাইট সংক্রান্ত স্পষ্ট তথ্য যাত্রীদের জানাতে হবে যাতে যাত্রীদের ভোগান্তি না হয়। ভ্রমণোৎসুক যাত্রীদের নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইট স্ট্যাটাস জেনে নেওয়ার জন্য যাত্রীদের অনুরোধ করা হয়েছে। এনসিপি নতুন বাংলাদেশে বিনির্মাণ করতে চায় দাবি করে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ঐক্যবদ্ধ থেকে সবাইকে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে হবে। বিকেলে রাজধানীতে এনসিপির ইফতার পার্টিতে তিনি কথা বলেন। এছাড়া আগামীতে স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে তৃণমূল নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। ইফতারে যোগ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, আমাদের মাঝে তর্ক বিতর্ক থাকলেও জাতীয় স্বার্থে আমরা এক থাকব। একই অনুষ্ঠানে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার জোরে সরকারি দলের উচিত হবে না গণভোটের রায়ের সামান্য বিচ্যুতিও ঘটানো। বলেন, আমরা যেন মানুষের আশা আকাঙ্ক্ষা এবং প্রত্যাশার কথা ভুলে না যাই। উপদেষ্টাদের দুর্নীতির প্রশ্নে পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি সরকার দুর্নীতিকে প্রশ্রয় দেয়নি, দেবেও না। তিনি আরও বলেন, ঠাকুরগাঁও মেডিকেল কলেজ স্থাপনের লক্ষ্যে ইতিমধ্যেই মন্ত্রণালয় থেকে টিম এসেছে। আগামী বছরের মধ্যেই ঠাকুরগাঁও মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়া শুরু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মির্জা ফখরুল। বিকেলে ঠাকুরগাঁও জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সরকারি সকল দফতরের অফিস প্রধানদের সাথে মত বিনিময়ের সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ব্যক্তিগতভাবে আমি মনে করি যে আপনার এই বিষয়গুলোতে সময় নষ্ট না করে আমাদের সময় দেওয়া উচিত ভবিষ্যতের জন্য। যার যেটা কাজ, দুদকের কাজ করবে, যারা দুর্নীতি করবে তাদের দেখার জন্য তো দুদক আছে, তারা দেখবেন, তাই না? আমরা কখনোই দুর্নীতিকে প্রশ্রয় দেইনি, দেবো না। প্রথম আলো ডেইলি স্টারের অফিসে হামলা অত্যন্ত লজ্জাজনক ঘটনা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেছেন, এই ঘটনার সুষ্ঠু তদন্ত করা হবে, বিচারের বিষয়টি আদালতে মীমাংসা হবে। বিকেলে রাজধানীর কারওয়ান বাজারে অবস্থিত দুর্বৃত্তদের আগুনে পুড়ে যাওয়া প্রথম আলো অফিস পরিদর্শন করে তিনি কথা বলেন। এ সময় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ছিলেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। সালাউদ্দিন আহমেদ জানান, বিএনপি স্বাধীন গণমাধ্যমে বিশ্বাসী। বিএনপি নির্বাচনী ইশতেহারে গণমাধ্যমে পূর্ণাঙ্গ স্বাধীনতার কথা উল্লেখ আছে জানিয়ে তিনি আরও বলেন, ইশতেহার বাস্তবায়ন করবে বিএনপি। এরকম ঘটনা যাতে আর বাংলাদেশে না ঘটে সেদিকে বিশেষ খেয়াল রাখার কথা জানান পররাষ্ট্রমন্ত্রী। আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা এটা ইনভেস্টিগেট করছে, এখন ডিবি তাদেরকে নির্দেশনা দিয়েছি, কথা বলেছি, তারাও আজকে আমার সাথে আছে। আমি তদন্তের অগ্রগতি কি সেটা জানতে চেয়েছি এবং আগামী 2 মাসের মধ্যে তদন্ত কার্যক্রম, সুষ্ঠু তদন্ত কার্যক্রম সমাপ্ত করে চার্জশিট দাখিলের জন্য নির্দেশনা দিয়েছি। তারপরে বিচারিক প্রক্রিয়া শুরু হবে, সেটা আদালতের ব্যাপার। আমরা আজকে একটা প্রতিজ্ঞা করতে পারি যে এই ধরনের ঘটনা আমাদের দেশে আর ঘটবে না, এবং এই প্রতিজ্ঞাটি সারা সমাজকে করতে হবে। বিএনপির যে ম্যান্ডেট, এই ম্যান্ডেট বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ম্যান্ডেট। রাজধানীর রামপুরার উলন এলাকায় 6 বছর বয়সী এক শিশুকে পাশবিক নির্যাতনের পর হত্যার অভিযোগ উঠেছে। এদিকে পাবনা ঈশ্বরদীতে দাসুরিয়া ইউনিয়নে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ এবং পরবর্তীতে হত্যার ঘটনা ঘটেছে। অন্যদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল ভেদে ধর্ষণ এবং পরবর্তীতে বাবার সামনে থেকে তুলে নিয়ে হত্যার ঘটনার মূল আসামি নুরা সহ 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন আবির আহমেদ। মঙ্গলবার সন্ধ্যায় খেলতে বের হয়েছিল 6 বছরের শিশু তাজলিমা আক্তার তাহিদি। এরপর দীর্ঘ সময় তাকে খুঁজে না পেয়ে মসজিদে মাইকিং করা হয় এবং থানায় খবর দেন এলাকাবাসী। প্রায় 2 ঘন্টা পর পাশের একটি নির্মাণাধীন ভবনের নিচতলায় পানির ট্যাঙ্কের ভেতর থেকে উদ্ধার করা হয় শিশুটির মরদেহ। পরিবারের দাবি, যে ভবনে মরদেহ পাওয়া গেছে বিদেশে থাকা সেই বাড়ির মালিকের শ্বশুরের সঙ্গে শিশুটির বাবার কথা কাটাকাটি হয়েছিল। এর জেরেই এই হত্যাকাণ্ডের ঘটনা বলে দাবি করছে তাহিদির পরিবার। অভিযোগ, ঘটনার কয়েকদিন পেরিয়ে গেলেও তদন্তে দৃশ্যমান অগ্রগতি দেখছেন না তারা। আমার মেয়ের সূক্ষ্ম বিচারটা আমি জানি পাই, এনে যারা যারা জড়িত আছে, হ্যাঁ, সবাইরে জানি আওতামুক্ত আইন না, আমি ফাঁসির দাবি চাই। ওনার সাথে অনেকবার ঝগড়া হয়েছে আমাদের, কয়েকবার
যেহেতু আমরা এই বাসার দায়িত্বে থাকি উনি আমাদেরকে পাঠাইছি বিধায় তো আমরা গেছি, তাহলে তো আমার যাওয়ার কোনো দরকার ছিল না। সে সূত্রে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে বাড়ির মালিকের দাবি হত্যার মতো অপরাধে জড়িত নয় তার পরিবার। আমি তো ডিউটি করি, চাকরি করি, আমি তো আর সিসি ক্যামেরা অলওয়েজ ওপেন থাকে না। এলাকাবাসী অভিযোগ করছে, আমার উপরেই তুলছে, এখন আমি তো তাদের মুখ বন্ধ করতে পারি না, কারণ আমি তো ভাই অলরেডি এই সিসি ক্যামেরার ফুটেজ দিতে পারতেছি না। যদি আমি দিতে পারতাম সিসি ফুটেজটা, তাইলে আজকে আমার উপরে এরকম অভিযোগ আসে না। এলাকাবাসী এক একজন এক এক কথা বলতেছে। এলাকাবাসীর ধারণা পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। এখানে আবার ওনারা খুঁজতে গিয়ে দেখা যায় ওই হাউসের ভিতরে আপনার বাচ্চার দেহটা পইরা রয়েছে আমাদের ভাইসা। বাচ্চাটা যদি পানিতে পড়তো, যদি পানি খেয়ে মতো, তাহলে তার পেটের থেকে অবশ্যই পানি বেরোতো, মুখ দিয়ে পানি বেরোতো, কিন্তু মুখ দিয়ে তো বিস্কিটের গুঁড়াটা বাইরে কোনো কথাই না। কিন্তু বাচ্চাটার এখানে অস্বাভাবিক মৃত্যু, মানে স্বাভাবিক কোনো মৃত্যু হয় নাই, তার অস্বাভাবিক মৃত্যুই হয়েছে। পুলিশ জানায় ঘটনার তদন্ত চলছে, দ্রুতই জানা যাবে আসল রহস্য। এই মামলায় আমরা অলরেডি একজন আসামিকে গ্রেপ্তার করেছি, তার কাছে কিছু তথ্য পেয়েছি, আমরা সেই সকল তথ্য যাচাই বাছাই করতেছি। এদিকে নরসিংদীর মাধবদীতে কিশোরী আমেনাকে দল বেঁধে ধর্ষণের ঘটনায় ধর্ষণের সাথে জড়িত 4 জন এবং বিচার কার্যে সহযোগিতাকারী 3 জন সহ 7 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে এই ধর্ষণ ও হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড নূর মোহাম্মদ নুরা স্বীকার করেছে। ধর্ষণ এবং খুন সহ শারীরিক দ্বারা করেছে। মোট আসামি ছিল 9 জন, তার মধ্যে আমরা 7 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি। স্থানীয়রা জানায় মাদক, বখাটেপনা আর নানা অপরাধের সাথে জড়িত নুরা। এই ঘটনার জেরে গ্রেফতার হওয়া মহিষাসুরা ইউপির সাবেক মেম্বার ও ইউনিয়ন বিএনপি সহসভাপতি আহমেদ আলীকে সালিশের নামে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার অভিযোগে বহিষ্কার করেছে বিএনপি। অন্যদিকে শুক্রবার দিবাগত রাতে পাবনার ঈশ্বরদীর দাসুরিয়া ইউনিয়নের ভবানীপুর উত্তরপাড়ার বাড়ি থেকে দাদিকে হত্যা করে নাতনিকে অপহরণের পর ধর্ষণ পরবর্তী হত্যার ঘটনা ঘটেছে। আমি অবশ্যই আমার বেটিকে যা করছে আমি বিচার চাই, যে ওদের আমার সন্তানকে যেভাবে মারেছে তার থেকে নিষ্কৃত করে যেন ওদেরকে মারে। পুলিশ জানায় বিষয়টি নিয়ে তদন্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আমাদের এখানে কভার এবং আনকভার পুলিশ পার্সনরা কাজ করতেছে। আশা করি যে আমরা এটার সঙ্গে যারা জড়িত তাদেরকে আমরা আইনের হাতে নিয়ে আসবো। আবির আহমেদ, এনটিভি নিউজ, ঢাকা। 2013 সালের 28 ফেব্রুয়ারি মানবতা বিরোধী অপরাধের মামলায় মাওলানা দেলোয়ার হোসাইন সাঈদী রায় ঘোষণার পর দেশব্যাপী যেসব হত্যাকাণ্ড ঘটেছে সে বিষয়ে স্বাধীন তদন্ত কমিশন গঠনের আহ্বান জানিয়েছেন ডাকসু ভিপি সাদিক কায়েম। দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে ছাত্র শিবির কর্তৃক আয়োজিত আল্লামা সাঈদী রায়, ন্যায়ভ্রষ্ট বিচার, গণহত্যা এবং আওয়ামী সন্ত্রাস শীর্ষক আলোচনা সভা এবং চিত্র প্রদর্শনীতে এই আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই বিপ্লব একদিনে হয়নি। দীর্ঘদিনের আন্দোলন, সংগ্রাম এবং বহু শহীদদের রক্তের বিনিময়ে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থাকে সরানো সম্ভব হয়েছে। এ সময় 2013 সালের 28 ফেব্রুয়ারির ঘটনায় আহত কয়েকজন ব্যক্তিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় তাদের সঙ্গে ঘটে যাওয়া বিভীষিকাময় ঘটনার বর্ণনা দেন তারা। নির্বাচন পরবর্তী সময়ে অর্থনৈতিক স্থিতিশীলতার পাশাপাশি ব্যবসা বান্ধব পরিবেশ বজায় রাখতে চাঁদাবাজি বন্ধ জরুরি। সেই সাথে অনিয়ম, দুর্নীতি এবং প্রশাসনিক জটিলতা দেশে ব্যবসা পরিচালনায় প্রতিবন্ধকতা তৈরি করছে বলেও মত ব্যবসায়ী নেতাদের। সকালে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ডিসিসিআই আয়োজিত সেমিনারে এসব কথা বলেছেন তারা। এ সময় ব্যবসা বাণিজ্য সহজীকরণে নির্বাচন পরবর্তী উন্নত আইন শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখতে করণীয় নিয়ে আলোচনা করেন ব্যবসায়ী সহ সংশ্লিষ্টরা। বলেছেন, চাঁদাবাজির সাথে রাজনীতির কোনো সম্পর্ক নেই, যার ফলে অন্তর্বর্তী সরকারের শাসনামলেও চাঁদাবাজির অভিযোগ ছিল। তবে বর্তমান গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক থাকবে এবং চাঁদাবাজি কমে আসবে বলে প্রত্যাশা করেন ব্যবসায়ী নেতারা। তবে সরকারের পাশাপাশি সামাজিকভাবেও চাঁদাবাজিকে প্রতিহত করার সময় এসেছে বলে মনে করে ডিসিসিআই। প্রতি বছরের মতো সেই জৌলুস না থাকলেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা আর বইপ্রেমীদের আনাগোনায় জমে উঠতে শুরু করেছে অমর একুশে বইমেলা। মেলায় বিপুল সংখ্যক দর্শনার্থী না হলেও শিশু প্রহরে শিশু এবং অভিভাবকদের সরব উপস্থিতি ছিল। সামনের দিনগুলোতে মানুষের উপস্থিতি এবং বই বিক্রি বাড়বে বলে প্রত্যাশা প্রকাশক এবং বিক্রেতাদের। রিপোর্ট হাসান জাভেদের। রোজা এবং সাপ্তাহিক ছুটি আর অমর একুশে বইমেলার তৃতীয় দিন সকাল 11টায় সর্বসাধারণের জন্য উন্মুক্ত ছিল মেলা প্রাঙ্গণ। কিন্তু স্টলগুলোতে তখনও চলে বই গোছানোর কাজ। কিছু স্টলে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।
তার মধ্যেই বইপ্রেমীরা ধীরে ধীরে মেলায় আসতে শুরু করে। কিন্তু ছুটির দিনে যে পরিমাণ মানুষের আনাগোনা থাকার কথা তা নেই। অনেক স্টলে ঘুরলাম, সব ধরনের বই দেখা হচ্ছে। আমি তো আসলে সব ধরনের বই পড়তে ভালোবাসি। শত কাজের মাঝেও একটু সময় পেলে বইটার মধ্যে কি নতুন গল্প আসছে এটা দেখি। সোহরাওয়ার্দী উদ্যানে শিশুপ্রহরে কিছুটা প্রাণ ফিরে পেয়েছে অমর একুশে বইমেলা। শিশুপ্রহরের মূল আকর্ষণ ছিল পাপেট শো। মঞ্চে হাজির হয়ে দুই পুতুল বন্ধু অপু আর দীপু গল্পের ফাঁকে শিশুদের নানা শিক্ষণীয় বার্তা দেয়। আমরা এখন থেকে পিঁপড়া পাখিদের মতো একসাথে চলবো। গতকাল থেকে ঠিক করে রাখছি যে আমরা পাপের শোটা দেখাবো বাচ্চাকে, তা দেখে খুবই সে এনজয় করেছে। ফেব্রুয়ারির 21 তারিখ দুপুরবেলা রক্ত বৃষ্টি নামে, বৃষ্টি কোথায় বরকুতেরই রক্ত। আর গানের তালে তালে লেজ নাড়তে নাড়তে মঞ্চে আসে বিশাল এক বাঘ পুতুল। তাদের সাথে আনন্দে মাতে কোমলমতি শিশুরা। প্রকাশক ও বিক্রেতারা বলছেন, একুশের চেতনাকে ধারণ করে বই, লেখক আর পাঠকের মিলনস্থল অমর একুশে বইমেলা। তাই নতুন বইয়ের খোঁজে মেলায় সব বয়সী পাঠক ভিড় করবেন, এমনটাই তাদের প্রত্যাশা। অন্যান্য বছরের মেলার মতো অতটা আশানুরূপ না হলেও একেবারে খারাপ হয় নাই। আমরা যতটুকু আশা করছি অতটুকু হয়তো হচ্ছে না, বাট হচ্ছে, আরও সামনে ভালো হবে। বিশেষ পরিস্থিতিতে 18 দিনের এই বইমেলা চলবে আগামী 15 মার্চ পর্যন্ত। প্রতিদিন দুপুর 2টা থেকে রাত 9টা পর্যন্ত সর্বসাধারণের জন্য তা উন্মুক্ত থাকবে। হাসান জাভেদ, এনটিভি নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের পেসার টারন আরিস এবং আয়ারল্যান্ডের অধিনায়ক গ্যাবি লুইসকে পেছনে ফেলে আইসিসি জানুয়ারি মাসের সেরা নারী ক্রিকেটার হয়েছেন বাংলাদেশ নারী ক্রিকেট দলের তারকা ব্যাটার শোভানা মুস্তারি। টি-20 বিশ্বকাপের বাছাই পর্বে ব্যাট হাতে দুর্দান্ত ভূমিকা রেখেছিলেন তিনি। সে পারফরমেন্স দিয়েই পেয়েছিলেন মনোনয়ন। সেখান থেকেই দ্বিতীয়বারের মতো বাংলাদেশ থেকে মাস সেরা নারী ক্রিকেটার হলেন তিনি। নেপালে বাছাইয়ের 6 ম্যাচে 45 গড় এবং প্রায় 146 স্ট্রাইক রেটে 229 রান করেন মুস্তারি। থাইল্যান্ডের বিপক্ষে জিতে মূল পর্ব নিশ্চিত করার ম্যাচেও 59 রানের ইনিংস খেলেছিলেন তিনি। এছাড়া স্কটল্যান্ডের বিপক্ষে 47 রানের দুর্দান্ত ইনিংস খেলেন মুস্তারি। দলগত পারফরমেন্স দিয়েই অপরাজিত থেকেই বিশ্বকাপের বাছাই পর্ব শেষ করেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে সৌদি আরবের জেদ্দা বিমানবন্দরে আটকা পড়েছেন বাংলাদেশের তারকা ক্রিকেটার মুশফিকুর রহিম। ফেসবুক বার্তায় তার অবস্থান জানিয়ে সমর্থকদের কাছে দোয়া চেয়েছেন তিনি। উমরা পালন শেষে আজ সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফেরার কথা ছিল মুশফিকের, কিন্তু মধ্যপ্রাচ্যের সব ফ্লাইট বাতিল হওয়ায় বিপদেই পড়েছেন তিনি। দুবাইয়ে যাওয়ার পর সেখান থেকে আবারও সৌদি আরবের জেদ্দায় ফেরত পাঠানো হয় তাদের ফ্লাইট। ফলে বর্তমানে সৌদিতে অবস্থান করছেন মুশফিক। তার সঙ্গে সেখানে হাজার হাজার যাত্রী আটকা পড়েছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি জানিয়েছেন। কবে এবং কিভাবে দেশে ফিরতে পারবেন তা নিয়ে উদ্বিগ্ন এই ক্রিকেটার। এই ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30 রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।